নমস্কার, একেবি টিভির সংবাদে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মৌসুমী। চলে যাচ্ছি সংবাদে। 23শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানালেন আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আর সেদিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের হাতে সঁপে দেবেন তিনি। এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে মহাকাশে ভারতের 100 রান করার কথা। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন ও পরামর্শ দেন। রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এদিন নরেন্দ্র মোদী বলেন, ভারতীয় সংস্কৃতির গভীরে প্রথিত রয়েছে নারীর প্রতি সম্মান। ভারতের স্বাধীনতা সংগ্রাম বা সংবিধান রচনার ক্ষেত্রে নারীর ভূমিকা অনস্বীকার্য বলে দাবি করেন তিনি। তার এই আসন্ন জাতীয় নারী দিবসে একটি বিশেষ উদ্যোগ নেবেন তিনি। আগামী 8ই মার্চ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তথা এক্স হ্যান্ডেল ও ইনস্টাগ্রামে দেশের নারীদের তিনি দেবেন এই সম্মান। এখানে তারা তাদের কাজ ও অভিজ্ঞতার স্মৃতিচারণ করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের জন্য এক মঞ্চ হয়ে উঠবে ওই দিন। রবিবার ভারত পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হয় দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচের প্রসঙ্গ উঠে আসে নরেন্দ্র মোদীর মুখে। তিনি বলেন, ভারতকে গ্রাস করছে ক্রিকেট জ্বর, অথচ আমরা মহাকাশে 100 রান করেছি। তার ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসরোর 100তম সফল রকেট উৎক্ষেপণের কথা। তার মতে এই পরিসংখ্যান প্রমাণ করে দেয় ভারত মহাকাশ বিজ্ঞানের সীমানাকে আরো প্রসারিত করতে চায়। সামনেই জাতীয় বিজ্ঞান দিবস, সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তুলে ধরেন একদিনের বিজ্ঞানীর আইডিয়ার কথা। সকলকে একদিনের জন্য বিজ্ঞানী হয়ে বিভিন্ন ল্যাব, তারামণ্ডল বা স্পেস সেন্টারে যেতে উৎসাহ দেন তিনি। মহাকাশ এবং বিজ্ঞানের মতো আরও একটি ক্ষেত্র রয়েছে যেখানে ভারত দ্রুত তার শক্তিশালী পরিচয় তৈরি করছে। এই ক্ষেত্রটি হলো এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি আমি একটি বড় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে যোগ দিতে প্যারিসে গিয়েছিলাম। সেখানে দেখেছি বিশ্ব এই ক্ষেত্রে ভারতের অগ্রগতির প্রশংসা করেছে। আমাদের দেশের মানুষ আজ বিভিন্ন উপায়ে এআই ব্যবহার করছে, তার উদাহরণও আমরা দেখতে পাচ্ছি বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বিভিন্ন জায়গায় ভিন্ন রূপে দেখা দেন ডোনাল্ড ট্রাম্প। চীনের মতো ভারতের উপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তিনি আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে পরিচয় দেন। এক্ষেত্রে ট্রাম্প মোদী বন্ধুত্বের চর্চা গোটা বিশ্বে। এই বন্ধুত্বের রসায়ন নিয়ে শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে তার ব্যাখ্যা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ব্যাখ্যা করেন, জাতীয়তাবাদী উভয় রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বের ব্রিজ। তারা একে অপরকে সম্মান করেন। মোদী একজন অত্যন্ত শক্তিশালী জাতীয়তাবাদী, আর ট্রাম্পও অনেকটাই সেই ধরনের মনোভাব প্রকাশ করে থাকেন। আমি মনে করি অনেকদিন থেকেই জাতীয়তাবাদীরা একে অপরকে এভাবেই সম্মান করে থাকেন। বিদেশমন্ত্রী মনে করিয়ে দেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণের পরই নরেন্দ্র মোদীকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানান ট্রাম্প। এদিকে মোদী ট্রাম্প বৈঠকও ইতিবাচক ছিল বলে বিদেশমন্ত্রী দাবি করেন। 23শে ফেব্রুয়ারি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন 14 বাধারঘাট মন্ডলের অধীন 9 নং বুথের উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়িকা মীনা রানী সরকার ও 14 বাধারঘাটের মন্ডল সভাপতি মনীষ দেব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র বই জিতলেই হবে না, জীবনকেও জিততে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বই পড়ে আমি তো 100% পাবো, কিন্তু আমি জীবন থেকে তো কিছুই শিখলাম না। তাহলে জীবনে সামনের দিকে কখনো এগোনো যাবে না বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। बोले किताब जीतना है क्या एक्सपीरियंस जितना है, दुनिया जितना है। बोलছে যে মানে বই তুমি খালি জিতবে না, আপনার জীবনকে জিতনা চাইবে। এই যে বিষয়, এটা সাংঘাতিক বিষয়। পড়াশোনা বই 100% আমি পাবো, আর জীবনে আমি জীবন থেকে আমি কিছু শিখলাম না, তাহলে জীবনের সামনের দিকে কোনোদিন এগোনো যায় না। এই যে বিষয়, সত্যি আমরা এর থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড। আমাদের আগে আমরা দেখতাম যে শিকার করতে সবাই বেরোতো, সবাইকে বন্দুকের, যে রাজার থেকে মহারাজার থেকে আরম্ভ করে ধনাঢ্য ব্যক্তির থেকে আরম্ভ করে সবাই যার কাছে পিস্তল আছে বা বন্দুক আছে তারা বেরিয়ে পড়তো। কিন্তু আজকের তারিখে গিয়ে পশুকে মারা বা বনে জঙ্গলে গিয়ে
কাউকে মেরে নিয়ে আসা বাহাদুরির বিষয় ছিল। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবহিত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। সংবাদে সকলকে স্বাগত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকে সামনে রেখে রবিবার একেবি টিভি ও আরশে কথার উদ্যোগে মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় একেবি টিভির অফিস কক্ষে। এই আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে উঠে আসে মাতৃভাষা সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপের দিকসমূহ।
21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকে সামনে রেখে রবিবার একেবি টিভি ও আশি কথার উদ্যোগে মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, আশি কথার উপদেষ্টা মণ্ডলীর মুখ্য উপদেষ্টা ডক্টর আশিস কুমার বৈদ্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, শিক্ষাবিদ ডক্টর মুস্তাফা কামাল, কবি রাইরি মগ, কবি অপর্ণা সিংহ সহ বিভিন্ন ভাষার কবিগণ সহ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ বিভিন্ন জন। একেবি টিভি ফোরামের পক্ষ থেকে প্রত্যেককে এই সেমিনারে স্বাগত জানিয়ে এদিনের এই সেমিনারে শুরু হয়। এই সেমিনারে বক্তাদের বক্তব্যে উঠে আসে মাতৃভাষার জন্য আত্মবলিদানকারীদের কথা, মাতৃভাষার সংরক্ষণের প্রয়োজনীয় এবং গুরুত্বের দিক। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে বিভিন্ন কারণবশত আধিপত্য অর্জন করা ভাষাসমূহের সাথে কিভাবে পাল্লা দিয়ে নিজেদের মাতৃভাষাকে সযত্নে লালন পালন করা যায়, কিভাবে অনবরত চর্চার মধ্য দিয়ে এই প্রত্যেক জাতি গোষ্ঠীর মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার পাশাপাশি যাতে তা আরও বিকশিত হতে পারে এর জন্য কিভাবে অনবরত চেষ্টা জারি রাখা প্রয়োজন। তাদের বক্তব্যে উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বিভিন্ন সময় ভাষার উন্নয়নে। এই আলোচনায় উঠে আসে কিভাবে সারা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা, এমনকি আমাদের দেশ থেকেও কিভাবে হারিয়ে যাচ্ছে অনেক জনগোষ্ঠীর মাতৃভাষা। তাই সেই দৃষ্টিকোণ থেকে মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তার দিকটি নিয়ে এদিন এক ভাবগম্ভীর সভায় এই আলোচনা খুবই সময় সাপেক্ষ এবং উপযোগী বলে মনে করেন এই সেমিনারে অংশগ্রহণ করা সমাজের বিশিষ্ট অংশের প্রতিনিধিরা। সবকিছুর উপরে প্রভাব বিস্তার করে, ভাষার স্থান সবার উপরে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মা, মাতৃভাষা, মাতৃভূমি, এই তিনের ওপরে পৃথিবীতে আর কিছু হতে পারে না। এবং স্বভাবতই এ কারণেই সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে কবি, সাহিত্যিক ইত্যাদি কিছু বলি না, আমার কাছে মনে হয় উনি লিভিং গড, জীবন্ত একজন ভগবান। আমার কাছে তিনি এভাবেই ধরা দেন। তো উনি বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আসলে আমাদের জন্মের পর আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে একটা চিৎকার করা এবং তারপরে দুগ্ধ পান করা। প্রত্যেক শিশুর জন্মের পরের এই দুটো হচ্ছে প্রথম মুহূর্ত, এবং সে চিৎকারটি প্রত্যেকের ক্ষেত্রেই মায়ের অনুরূপ চিৎকার। তুলে ধরা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিত্বদের আলোচনার কিয়দংশ। এদিন এই আলোচনা সভায় একাধারে আলোচনার পাশাপাশি মাতৃভাষার সম্মানে একদিকে যেমন পাঠ করা হয় স্বরচিত বিভিন্ন ভাষার কবিতা, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আলোচনায়, তেমনি শিক্ষকরাও এই আলোচনায় তাদের মতামত তুলে ধরেন। সবাই মিলে আমি বাংলায় গান গাই সুফিয়ানার শিক্ষার্থীদের সুরে সুরে সুর মেলায় উপস্থিত বিজ্ঞজনদের থেকে শুরু করে সকলে। শেষে এই সেমিনারে সভাপতিত্বকারী আশি কথার সম্মানীয় উপদেষ্টা ডক্টর আশিস কুমার বৈদ্যের ধন্যবাদ সূচক বক্তব্যের পর তা সমাপ্ত ঘোষণা করেন এই সেমিনারের সঞ্চালিকা মৌসুমী কর। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদ থেকে অবসরের পর এবার বড়সড় দায়িত্ব পেলেন শক্তিকান্ত দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে তাকে। শক্তিকান্তের নিয়োগ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদনের পর শনিবার এই তথ্য প্রকাশ্যে আনা হয়। প্রসঙ্গত 2018 সাল থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পর গত বছর এই দায়িত্ব থেকে অবসর নেন তিনি। এরপরই প্রধানমন্ত্রীর প্রধান সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তাকে। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পর কেন্দ্রের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয় শীর্ষ ব্যাংকের। আরবিআই এর গভর্নর পদ থেকে ইস্তফা দেন রঘুরাম রাজন। এরপর
উর্জিত প্যাটেল দায়িত্বে এলেও শীর্ষ ব্যাংকের সঞ্চিত অর্থ নিয়ে কেন্দ্র ও শীর্ষ ব্যাংকের সংঘাত থামেনি। উর্জিতের ইস্তফার পর এই দায়িত্ব তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 1980 সালের ব্যাচের আইএএস আধিকারিক শক্তিকান্ত দাসের হাতে। ভূমিকম্পে কেঁপে উঠল দেশের হিমাচল প্রদেশ। রবিবার সকালে হিমাচল প্রদেশের মান্ডিতে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 3.7। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে এদিন সকাল 8:42 নাগাদ মান্ডিতে 3.7 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয় ভূপৃষ্ঠের মাত্র 7 কিলোমিটার গভীরতায়। মান্ডি থেকে 12 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে, সিমলা থেকে 46 কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমে এবং কুল্লু থেকে 55 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের কারণে জনমনের আতঙ্কের সৃষ্টি হয়। বিদ্যুতের জন্য ফের আদানির কাছেই হাত পাততে হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। বিদ্যুৎ নিয়ে গৌতম আদানির সংস্থার সঙ্গে চরম বিবাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না মেটানোয় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল আদানির সংস্থা। বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য নতুন কোনো সংস্থা খুঁজে নেওয়ার মতো বড় কথাও বলেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু শীত কাটতেই ফের সুর নরম হলো। ফের শুরু নরম করে আদানির কাছেই বিদ্যুতের জন্য হাত পাতল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ আদানির কাছে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আর্জি জানিয়েছে। আদানিও এই প্রস্তাবে রাজি হয়েছে বলে খবর। তবে বাংলাদেশের আরেকটি আবদার সরাসরি খারিজ করে দিয়েছেন গৌতম আদানি। বাংলাদেশ বিদ্যুতের চার্জে ছাড় চেয়েছিল। এক্ষেত্রে আদানি সাফ জানিয়েছে কোনো রকমের ছাড় দেওয়া সম্ভব নয়। পুরো দামেই বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে। প্রসঙ্গত 2017 সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আদানি পাওয়ার চুক্তি অনুসারে আদানি পাওয়ার বাংলাদেশে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করত। ঝাড়খণ্ডের গোড্ডায় এই বিদ্যুৎ উৎপাদন হয়। গত বছরের অক্টোবর মাসে বকেয়া অর্থ না মেটানোয় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয়। এবার বাংলাদেশ ফের আদানির কাছে হাত পাতল। আগের মতো ফের 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে। একই সঙ্গে বিদ্যুতের দামে ছাড় ও ট্যাক্সে সুবিধার দাবি জানায়, কিন্তু আদানির সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। এ বিষয়ে আদানি পাওয়ার জানিয়েছে 3 মাস পর থেকে আগের মতো বিদ্যুৎ সরবরাহ শুরু করলেও দামে কোনো ছাড় দেওয়া হবে না। আদানির কাছ থেকে আশ্বাস পেয়ে কিছুটা সময়ের জন্য হলেও স্বস্তি পেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এদিন মন কি বাত অনুষ্ঠানের 119তম পর্ব সম্প্রচার করা হয়। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অধীন 17 নম্বর বুথ অফিসে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী আবাসন যোজনায় প্রধানমন্ত্রী গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন। গত 25 বছর তো তা হয়নি। 25 বছর তো কমিউনিস্টদের শাসন ছিল। কিন্তু আপনারা জেনে খুশি হবেন, আমাদের রাজ্যে গ্রাম বা শহর হোক, গ্রাম ও শহর মিলিয়ে প্রায় 4.5 লক্ষ গরিবের বাড়িতে পাকা বাড়ির ব্যবস্থা যদি করে থাকে, তাহলে একমাত্র ডাবল ইঞ্জিনের সরকার করেছে বলে তিনি জানান। আবাসন যোজনা, প্রধানমন্ত্রী গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করতে হবে, কই 25 বছরে তো হয়নি। 25 বছরে তো কমিউনিস্টের সরকার ছিল, কই একবারও তো হয়নি। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই সারা রাজ্যে রুরাল হোক আর আরবান হোক, এই রুরাল আরবান মিলিয়ে প্রায় 4.5 লক্ষ গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে, একমাত্র আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার। এখনো যারা ঘর পাননি, আমি বলবো যে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। মোদিজি এই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আরো 3 কোটি গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য সেটা ব্যতিক্রমী বাদ যাবে না। আমাদের ত্রিপুরা রাজ্য গরিবদেরকে এই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের সরকার করবে, এই ডাবল ইঞ্জিনের সরকার। রবিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের 4th জেনারেল কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয় রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জীব দেব ও সাধারণ সম্পাদক প্রদীপ বৈদ্য সহ অন্যান্যরা। প্রতি 2 বছর পর জেনারেল কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়ে থাকে। সভার পর সাংগঠনিক আলোচনা করা হয়। এদিন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের 4th জেনারেল কাউন্সিলের সভায় অন্যান্য ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীরাও উপস্থিত ছিলেন। চতুর্থ বাইলেন কনফারেন্স আমরা ত্রিপুরা গ্রামীণ রিটায়ার্ড অ্যাসোসিয়েশন আমরা প্রতি 2 বছর মাঝে মাঝে আমাদের এখানে কনফারেন্স হয়, সেই অনুযায়ী এটা 4র্থতম কনফারেন্স আজকে এখানে হতে যাচ্ছে। এইটার পরে আমরা সাংগঠনিক আলোচনা হয়, সর্বভারতীয় আমাদের যে সকল দাবি সহ সেখানে আমাদের অল ইন্ডিয়া লিডার এসছে। অল ইন্ডিয়া লিডার আমাদেরকে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছে বর্তমানে আমাদের পেনশনাররা কী কী ভবিষ্যতে আমরা কী পাবো, কী দাবি আদায় আছে ও সমস্ত নিয়ে আমাদের কথাবার্তা এখন শুনেছি। এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হচ্ছে। এখানে অন্যান্য ব্যাংকের যেমন স্টেট ব্যাংক বা পিএনবি লিডাররাও এখানে এসছেন, ওনারাও ওনাদের বক্তব্য পেশ করবেন। আমরা এই বার্তাটাই দিতে চাই যে আমাদের সাধারণ মেম্বাররা যাতে এখান থেকে সমস্ত কিছু আমাদের আগামী দিনের দাবি দেওয়াগুলো কী পর্যায়ে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের কাছে কতটা এখন নমনীয়, সুপ্রিম কোর্টে কিছু কেস আছে, সেই কেসগুলি কী স্ট্যাটাস। আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবেন। আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। সংবাদে সকলকে স্বাগত। রবিবার 7 রামনগর এলাকায় মন কি বাত অনুষ্ঠান শোনার পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রদেশ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, মেয়র দীপক মজুমদার ও সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, যুব মোর্চার প্রদেশ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিটি এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে উৎসাহিত করতে ও তাদের মনোবল বাড়াতে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সেই মোতাবেক 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অধীন 17 নম্বর বুথ এলাকায় যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করে বলে তিনি জানান। উৎসাহিত করা, মূল বক্তব্য হলো তাদেরকে উৎসাহিত করা। আমাদের যুব মোর্চার ভাইয়েরও যুব মোর্চার প্রদেশ থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত এলাকায় যারা শিক্ষার্থী, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে উৎসাহিত করা, তাদের মনোবলকে বৃদ্ধি করা এবং তাদেরকে এই উৎসাহিত করার জন্যই আজকে মন কি বাত অনুষ্ঠানের পর আমরা 7 রামনগরের 17 নম্বর বুথে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদেরকে সম্বর্ধনা করার জন্য এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা তাদের বাড়িতে যাই, তাদের সঙ্গে সম্পর্ক করি এবং তাদেরকে উৎসাহিত করার এবং তারা তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা আমরা করছি। আমার
বক্সের সাউন্ড বাড়ানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হলো ছোট ভাই। ঘটনাটি ঘটে শনিবার রাতে সোনামুড়া মহকুমার তৈবান্দাল ধনমুড়া এলাকায়। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত। শনিবার রাতে সোনামুড়া মহকুমার দক্ষিণ তৈবান্দালের উপজাতি অধ্যুষিত এলাকা ধনমুড়াতে ঘটল এক রোমহর্ষক ঘটনা। জানা গেছে একই মায়ের সন্তান বিজয় দেববর্মা ও অমিতাভ বচ্চন দেববর্মা। বিজয় দেববর্মা বড় আর অমিতাভ বচ্চন দেববর্মা ছোট। গতকাল রাতে বড় ভাই বিজয় তার ঘরে সাউন্ড বক্সে গান চালিয়ে আনন্দ ফুর্তি করছিল, কিন্তু বক্সের সাউন্ড বেশি থাকায় তখন ছোট ভাই অমিতাভ তার বড় ভাই বিজয় দেববর্মাকে বলে বক্সের সাউন্ড কমিয়ে দেওয়ার জন্য। এ নিয়ে দু ভাইয়ের মধ্যে শুরু হয় ঝগড়া। শেষ পর্যন্ত তা হাতাহাতি রূপ নেয়। এরপর বড় ভাই বিজয় দেববর্মা উত্তেজিত হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র এনে ছোট ভাই অমিতাভ বচ্চনের শরীরে এলোপাথারি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই ছোট ভাই অমিতাভ মৃত্যুর কোলে ঢলে পড়েন। তখন অমিতাভের স্ত্রী তার স্বামীকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে অমিতাভ বচ্চনের মৃতদেহ মেলাঘর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জানা গেছে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে তার দেহ। পরে অভিযুক্ত বড় ভাই বিজয় দেববর্মা ঘটনার পর পালিয়ে যায়। হয়েছে মানে বক্স শোনার লাগে, বক্সটা মানে সাউন্ড বলিউডটা মানে বাড়িয়ে শুনতে আছে। তারপর হ্যাঁ শুধু ভাই আমার বড় ভাই আর কি হ্যাঁ কইতে আছে তার বড় ভাই রে গানটা একটু সাউন্ড কমাইতো, হ্যাঁ বড় ভাই আবার সাউন্ড বাড়াইতে আছে। তারপর আবার তার মধ্যে মানে টকটকি হয়েছে, আমি গান শোনাচ্ছি, গান সাউন্ড বলে বাড়িয়ে শুনলি তুমি গাই লই না, এখন তুমি সাউন্ড বলে আমি গাই লইছি এরকম হয়ে তারা টকটকি হয়ে যেতে। বক্সটা লাগাইছিল কি বড় ভাই বক্সটা লাগাইছে আর ছোট ভাই কইছে সাউন্ডটা কমানো লেগিয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এরপরে এটি লইয়া তর্ক বিতর্ক কইছে। হ্যাঁ শেষ পর্যন্ত মানে হাতাহাতি কি দিয়া খুব দিছে রে? দা দিয়া বড় ভাই দিছে। হ্যাঁ বড় ভাইয়ের নাম কিটা? বিজয় দেববর্মা। গত কয়েকদিন আগে দুই ভাই মিলে নতুন করে গাঁজা রোপণ করে, তা বিক্রি করার দায়িত্ব দেয় বড় ভাইয়ের হাতে। সেখানে বড় ভাই বিজয় দেববর্মা গাঁজা বেশি দামে বিক্রি করে ছোট ভাইয়ের কাছে সে কথা লুকিয়ে রেখেছে বলে জানা গেছে। এ নিয়ে প্রতিদিন দু ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হতো। ঘটনার মূল রহস্য এটাই বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এখন পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। অবশেষে সাব্রুমবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ পেল। শনিবার দক্ষিণ ত্রিপুরার সীমান্ত শহর সাব্রুমের মাটি স্পর্শ করল বৈদ্যুতিক ট্রেন। বৈদ্যুতিক ট্রেনের আগমনকে কেন্দ্র করে এদিন স্টেশনে স্থানীয়দের ভিড় ছিল লক্ষ্য করার মতো। ট্রেনটি এসে স্টেশনে পৌঁছানোর পর তোলে সেলফি তোলার ধুম। বৈদ্যুতিক ট্রেন পেয়ে খুশি সাব্রুমবাসী। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার।